আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইএমএফ এবং ইএমএফ এর উৎস হিসাবে তড়িৎ কোষ। চলচের তড়িৎ চ্যাপ্টারটা আমাদের চলছে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস। পরবর্তী ক্লাসেও আমরা অর্থাৎ 11-12-এও আমরা চলতড়িৎ পড়বো, তো খুব ভালো করে বেসিকটা মন দিয়ে বুঝে নাও। শুরু করছি। ইএমএফ এবং ইএমএফ এর উৎস হিসাবে তড়িৎ কোষ। ইংরেজি টার্মগুলো জানা খুব দরকার। তড়িৎ কোষকে আমরা বলি ইলেকট্রিক সেল। এবারে ইএমএফ নামটা কিভাবে এলো? ইএমএফ এর বাংলায় আমরা একে বলি তড়িৎ চালক বল। ইংরেজিতে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইএমএফ পেয়ে গেলাম, ইলেকট্রোমোটিভ ফোর্স। একেই তড়িৎ চালক বল বলি এবং আজকে আমাদের আলোচনার বিষয় এটাই। তো তড়িৎ কোষের রেসপেক্টে আমরা যেহেতু ভাববো, সেজন্য প্রথমে তড়িৎ কোষ কাকে বলে জেনে নিই। তড়িৎ কোষ নিচু ক্লাসে আমরা শিখেছি, সরল ভোল্টীয় কোষ। তাহলে তড়িৎ কোষ এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থার সাহায্যে কি করা হয়? তড়িৎ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। আমরা যে ব্যাটারি দিয়ে সাহায্যে টর্চ লাইট জ্বালাই, সেটা একটা তড়িৎ কোষের উদাহরণ। সেখানে কোষের মধ্যে তড়িৎ উৎপন্ন হয় এবং সেটাই টর্চটাকে জ্বলতে সাহায্য করে। তাহলে যে ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এবং স্থায়ী প্রবাহ বজায় রাখা হয়, সেটাকে আমরা বলছি তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। ব্যাটারিতে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। সেই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে বিক্রিয়া হয় এবং তারাই সেই রাসায়নিক শক্তিটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে ব্যাটারি বিভিন্ন কাজে ব্যবহার হয়, সেটাকেই আমরা, তাহলে কি করে সেখানে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এবার আমরা যেটা দেখব, যে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা তড়িৎ কোষ নেওয়া হয়েছে। সেখানে দুটো তড়িৎদ্বার আছে। তড়িৎদ্বার গুলো ধাতব পাত। তড়িৎদ্বার দুটো হচ্ছে এ আর বি, এবং এ পাতটা ধনাত্মক এবং বি পাতটা ঋণাত্মক। ধনাত্মক পজিটিভ প্লাস বিই লেখে, ঋণাত্মক নেগেটিভ মাইনাস বিই। ধনাত্মক পাতে সৃষ্টি হয়েছে উচ্চ বিভব। ধনাত্মক পাতকে বলা হয় উচ্চ বিভব, আর ঋণাত্মক পাতে সৃষ্টি হয়েছে নিম্ন বিভব। এবার এই কারণে একটা তড়িৎ ক্ষেত্র, সেই ক্ষেত্রটা ই কাজ করছে কোথায়? এ পাত থেকে কাজ করছে বি পাতের দিকে। এবং এই তড়িৎ ক্ষেত্রর যে বলটা, সেটাকে আমরা ডিনোট করব এইভাবে, এফ ই। এর মানটা যদি কিউ পরিমাণ একটা আধান থাকে, তার উপর কিভাবে কাজ করবে, সেই বলটার মান হয়ে যাবে এফ ই, এবং কিউ আধানের উপর সেটা কাজ করবে কিউ ই, সেই বলটার মাপ। এই বলটাও কিন্তু এ পাত থেকে বি পাতের দিকেই ক্রিয়া করবে। এবার কোষে কিছু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যেহেতু একটা রাসায়নিক তরল রয়েছে যার মধ্যে ধাতব পাত এ বি নিমজ্জিত আছে বা ডোবানো রয়েছে। এবার এই রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা বলের উৎপত্তি হয়েছে, সেটাকে আমরা বলছি এফসি, সেল ফোর্স। সেই জন্য একে ডিনোট করা হয়েছে এফসি দিয়ে। অর্থাৎ তাহলে সিটা কি বলছি আমরা? সেল ফোর্স, কোষীয় বল, এবং এই বলটা
স্থির তাড়িতিক নয়, অর্থাৎ যেখানে উৎপন্ন হয়েছে সেখানেই স্থির থাকলে তাকে আমরা স্থির তড়িৎ বলি। এটা স্থির তাড়িতিক নয়। এর প্রকৃতি, এফসি ক্রিয়া করছে বি থেকে এর দিকে, অর্থাৎ বি পাত থেকে এ পাতের দিকে ক্রিয়া করছে এবং তার ফলে কিউ আধানকে বি পাত থেকে এ পাতে নিয়ে যাচ্ছে। যখন স্থির অবস্থায় তখন এফসি ইকুয়াল টু এফ ই হবে এবং এই আধানের পরিমাণটা এমন হবে যাতে এ এবং বি পাত কোনোটাতেই আধান জমা হবে না। এই অবস্থায় যদি কিউ আধানকে আমরা এ পাত থেকে বি পাতের দিকে নিয়ে যাই তাহলে এই এফসি বলকে একটা কার্য করতে হবে। সেই কার্যটা কি হয়ে যাবে? তাহলে এফসি বলের দ্বারা কার্য কত হয়ে যাবে? বলের দ্বারা যে কার্য হবে সেটা W ইকুয়াল টু হয়ে যাবে এফসি ইন্টু ডি। ডিটা কি? ডিটা দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব, অর্থাৎ এ পাত এবং বি পাতের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে ডি। এটা কিউ আধানের জন্য, কিউ আধানকে বি পাত থেকে এ পাতে নিয়ে যেতে যে কার্য সেটা W। তাহলে একক আধানকে কত হয়ে যাবে? তাকে আমরা ডিনোট করি এপসাইলন দিয়ে। এপসাইলন ইকুয়াল টু হয়ে যাবে W বাই কিউ ইকুয়াল টু এফসি ইন্টু ডি বাই কিউ। এটাই হলো তড়িৎ চালক বল। অর্থাৎ একক আধানকে, এটা বিপাত মানে নিম্ন আধান, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে কার্য করতে হবে সেটাই তড়িৎ চালক বল। খুব ভালো করে বুঝে নাও সংজ্ঞাগুলো। আরেকটা সংজ্ঞার দিকেও এবার আমরা যাব। আমরা কি দেখেছি? এফসি ইকুয়াল টু এফ ই, অর্থাৎ এই জায়গাটা। আবার কি দেখেছি? এফ ই ইকুয়াল টু কিউ ইন্টু ই। তখন এটা বসালে আমরা কি পাবো? এটা যদি আমরা এখানে বসাই তাহলে পাবো এফসির জায়গায় বসাচ্ছি কিউ ইন্টু ই ডি বাই কিউ। তাহলে এইটা এটা কেটে গেল। এবার আমরা পেলাম ই ইন্টু ডি। ই ইন্টু ডি এটাই ভোল্ট, বিভব পার্থক্য। এখান থেকে আমরা তড়িৎ চালক বলের একটা সংজ্ঞা পাবো। সেই সংজ্ঞাটা হচ্ছে যখন বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না সেই সময় দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সেটাই বিভব, সেটাই তড়িৎ চালক বল। তাহলে এখান থেকে আমরা দুটো সংজ্ঞা পেলাম। মুক্ত বর্তনী মানে যখন আমরা বি এ এবং বি পাতকে কোনো তার দিয়ে যুক্ত করিনি সেই সময়টাকে বলা হয় মুক্ত বর্তনী। যখন এ এবং বি পাতকে আমরা তার দিয়ে যুক্ত করব তখন তাকে বলা হবে বদ্ধ বর্তনী। তাহলে মুক্ত বর্তনীতে, অর্থাৎ যখন বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না সেই সময় দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব প্রভেদ সেটাই তড়িৎ চালক বল। এটা একটা সংজ্ঞা পেলাম। আরেকটা সংজ্ঞা এখান থেকে পেলাম যে একক ধনাত্মক আধানকে ধনাত্মক নিম্ন বিভবের পাত অর্থাৎ ঋণাত্মক পাত থেকে উচ্চ বিভবের পাত অর্থাৎ ধনাত্মক পাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল সম্পর্কে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এটা কোনো যান্ত্রিক বল নয়। তাহলে তড়িৎ চালক বল যান্ত্রিক বল নয়। আর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে তড়িৎ চালক বলের এসআই বা ব্যবহারিক একক হলো ভোল্ট এবং আমরা জানি যে বিভব প্রভেদেরও কিন্তু একক ভোল্ট। তাহলে এটা একই, দুজনের এককই ভোল্ট। এবার যখন এ পাত এবং বি পাতকে আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করব তখন কি হবে? তখন বি পাত থেকে ইলেকট্রন এ পাতের দিকে আসবে। এর ফলে যেটা হবে যে বি এবং এর মধ্যে বিভব পার্থক্য কমে যাবে। তখন যেটা তড়িৎ ক্ষেত্র কাজ করছিল, তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা সেই বলটা কমে যাবে। তাহলে এটা কমে গেল, কমে যাবে। আর এফসি যেটা কোষীয় বল, সেখানে যেহেতু রাসায়নিক তরল এবং রাসায়নিক বিক্রিয়া একই আছে তার ফলে এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তার ফলে একটা কিউ আধানের মধ্যে, কোষের মধ্যে যে কিউ আধান আমরা নিয়েছি তার উপর এই দুটো বলের একটা লব্ধি বল কাজ করবে।
লব্ধি বল কাজ করবে এবং এই লব্ধি বলের জন্য কিউ আধান এ পাত থেকে বি পাতের দিকে যাবে এবং বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে আর দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকবে। এবার একটা কোষের মধ্যে একটা কোষ কতটা পরিমাণ তড়িৎ শক্তি সরবরাহ করবে বা কতটা আধান সরবরাহ করতে পারবে দুটো তড়িৎদ্বারের মধ্যে, সেটা নির্ভর করে কিসের ওপর? সেটা নির্ভর করে আমরা যে রাসায়নিক তরল ব্যবহার করেছি তড়িৎ কোষে, রাসায়নিক তরলের প্রকৃতির ওপর নির্ভর করে। এটা একটা হলো। যে তড়িৎদ্বার আমরা ব্যবহার করেছি তাতে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে। বিক্রিয়াটা কোথায় হচ্ছে? তড়িৎদ্বারে। তাহলে তড়িৎদ্বারের বিক্রিয়া, তড়িৎদ্বারের রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে এবং কোষের আকারের উপর নির্ভর করে না। কতটা বড় কোষ তার উপর নির্ভর করে না, আকারের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? রাসায়নিক তরলের প্রকৃতি আর তড়িৎদ্বারে যে বিক্রিয়া হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতির উপরও নির্ভর করে। এবার কোন কোষ কতটা তড়িৎ শক্তি সরবরাহ করবে সেটা নির্ভর করে তাহলে এই দুটো বিষয়ের ওপর, এবং সেই পরিমাণ যতটা বেশি হবে, যে রাসায়নিক তরল বেশি হয়েছে, আমরা যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তার পরিমাণ যত বেশি হবে তড়িৎ কোষের তড়িৎ শক্তি সরবরাহ করার পরিমাণ তত বেশি হবে। আর আমরা আরেকটা জিনিস এখানে জানবো, এই যে কিউ আধানকে, কোন একটা আধানকে তো যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যাচ্ছে, এই যে শক্তিটা, এতে যে কার্য হচ্ছে তার শক্তিটা কোথা থেকে পাচ্ছে? তার শক্তির উৎস কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক তরলের প্রকৃতি। যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে সেই রাসায়নিক শক্তিটাই কিন্তু এক্ষেত্রে আধানকে সরবরাহ করা শক্তি দিচ্ছে, অর্থাৎ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার আমরা জানবো তড়িৎ কোষের তড়িৎ চালক বল কাকে বলে। তাহলে তড়িৎ চালক বল, তড়িৎ কোষের ক্ষেত্রে কি হবে? তড়িৎ চালক বল কি বলা হবে? এক্ষেত্রে বলা হবে যে কোনো কোষযুক্ত বর্তনীতে, কোষযুক্ত বর্তনী, এইটা কোষযুক্ত বর্তনীতে একক ধনাত্মক আধানকে একবার পূর্ণ আবর্তন করতে যে পরিমাণ শক্তি লাগবে, একবার পূর্ণ আবর্তন বলতে এক্ষেত্রে বহির্বর্তনী এবং কোষ, বহির্বর্তনী ও কোষের মধ্যে আবর্তন করতে যে কার্য করতে হবে সেটাই হচ্ছে কোষের তড়িৎচালক বল। এবার এরকম একটা প্রশ্ন আসে যে কোন একটা কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? তখন আমরা কি বলবো? যে কোন একটা কোষের তড়িৎচালক বল 1.5, এই কথার অর্থ হলো 1 কুলম্ব আধানকে একবার পূর্ণ আবর্তন করতে, অর্থাৎ বহির্বর্তনী এবং কোষের মধ্যে দিয়ে আবর্তন করতে যে কার্য করতে হবে সেটাই 1.5 ভোল্ট। আরেকটা সংজ্ঞা হতে পারে, সেটা হচ্ছে যখন পরিবাহী তার দিয়ে আমরা যুক্ত করেছি কোষটাকে, তখন দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সেটা 1.5 ভোল্ট। কিছু কোষের তড়িৎচালক বল এবার আমরা দেখে নিই। আমাদের যে পরিচিত কোষ আমরা শুনেছি সেটা 1 নম্বর হচ্ছে সরল ভোল্টীয় কোষ। এর তড়িৎচালক বল 1.08 ভোল্ট। আর কি জানি আমরা? লেক-ল্যান্স কোষ, লেক-ল্যান্সের কোষের কত? 1.5 ভোল্ট। আর রয়েছে ড্যানিয়েল কোষ, ড্যানিয়েল কোষের কত হবে? 1.08 ভোল্ট, সরল ভোল্টীয় কোষের মতোই। আর সঞ্চয়ক কোষ, এটাই সাধারণত ব্যাটারি হিসেবে আমরা যে এক নির্জল কোষ ব্যবহার করি তার হচ্ছে সবচেয়ে বেশি 2.1 ভোল্ট।
এই হলো তড়িৎ চালক বল। এবার বিভব প্রভেদ। বিভব প্রভেদ কোষের ক্ষেত্রে কি হয়ে যাবে? বিভব প্রভেদ যখন, এটা আমরা বললাম বহির্বর্তনী এবং কোষের মধ্যে দিয়ে যেতে যে কার্য করতে হবে, এক্ষেত্রে শুধুমাত্র বহির্বর্তনীতে একটা আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হবে। বহির্বর্তনীতে অর্থাৎ আমাদের যে তড়িৎদ্বার দুটো ছিল বি পাত আর এ পাতে নিয়ে যেতে যে কার্য করতে হবে সেটাই হয়ে গেল বিভব প্রভেদ। বিভব প্রভেদের মান সাধারণত তড়িৎ চালক বলের চেয়ে একটু কম হয়। এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে পূর্ণ আবর্তন, আর এক্ষেত্রে শুধু আবর্তনটা হয়েছে তারের মধ্যে দিয়ে বহির্বর্তনী বরাবর। তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য খুব কাছাকাছি রাশি এরা। তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ, বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য। সাদৃশ্য একটাই পেয়েছি যে দুজনেরই একক ভোল্ট। এবার প্রথমে যেটা লিখবো আমরা সেটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা অনেক রকম পেয়েছি, এক্ষেত্রে আরেকটা সংজ্ঞা দেব, সেটা হচ্ছে বর্তনীর যে অংশে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে, দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি করে, তাকে আমরা বলছি তড়িৎ চালক বল। আর এক্ষেত্রে ঠিক উল্টোটা হয়ে যাবে, এক্ষেত্রে কি হয়ে যাবে? বর্তনীর যে অংশে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেখানে বিভব পার্থক্য বর্তমান রূপান্তরিত হয়, সেখানে বিভব পার্থক্য বর্তমান। তাহলে ইএমএফ হয়ে গেল ইএমএফ হলো গিয়ে কারণ, আর বিভব প্রভেদ হলো ইএমএফ এর ফল। এই হলো। আর সংজ্ঞা আরেকটাও বলতে পারি যে এটার সংজ্ঞা পাল্টেও দিতে পারি, সেটা আরো অনেক রকম সংজ্ঞা শিখেছি, যে বদ্ধ বর্তনীতে দুটো তড়িৎদ্বারের মধ্যে যে তড়িৎ চালক বল, সেটা দুটো বর্ধনীর মধ্যে যে বিভব পার্থক্য, সেটাই হচ্ছে তড়িৎ চালক বল। আর বিভব প্রভেদ কোথায় হবে? মুক্ত বর্তনীতে। এবার আমরা এক্ষেত্রে কি দেখলাম, যে ইএমএফ এর মান তড়িৎ বিভব প্রভেদের চেয়ে একটু বেশি, আর ইএমএফ এর মানটা বেশি, আর বিভব প্রভেদের মান কম। আরেকটা পার্থক্য আমরা কি দিয়ে মাপি? ইএমএফ মাপি আমরা পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। পোটেনশিওমিটারের সাহায্যে মাপা হয়, আর বিভব প্রভেদ মাপা হয় ভোল্টামিটারের সাহায্যে। তাহলে পয়েন্টগুলো আরেকবার, যে ইএমএফ কারণ আর বিভব প্রভেদের কারণ ইএমএফ তৈরি হচ্ছে, আর ইএমএফ এর ফল হচ্ছে বিভব প্রভেদ। যখন সংজ্ঞায় কি বললাম আমরা, যে বর্তনীর যে অংশে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে, সেখানে তড়িৎ চালক বল। আর ঠিক উল্টোটা, যে অংশে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেখানে হচ্ছে বিভব পার্থক্য। এবং এই কারণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদ আমরা মাপি ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে, পোটেনশিওমিটার মাপি আমরা তড়িৎ চালক বল দিয়ে। তড়িৎ চালক বল দিয়ে আমরা পোটেনশিওমিটার মাপি। আরেকটা আছে যে তড়িৎ চালক বল বর্তনীর রোধের উপর নির্ভর করে না, রোধের উপর নির্ভর করে না, আর এক্ষেত্রে নির্ভর করে
বর্তনীর রোধের ওপর বিভব প্রভেদ নির্ভর করে। তড়িৎ প্রবাহ মাত্রা। ক্লাস 9-এ এই রাশিটার সম্পর্কে আমাদের পরিচয় হয়েছিল। আমরা যখন পরিমাপ পড়েছি তখন এসআই পদ্ধতিতে পরিমাপ একটা তড়িৎ প্রবাহ মাত্রা একটা মূল একক, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটুকু পরিচিতি আমাদের 9-এ হয়েছিল। এখন আমরা জানবো যে তড়িৎ প্রবাহ মাত্রা যেটুকু পরিচিতি হয়েছিল সেটাই আগে লিখে রাখি। তড়িৎ প্রবাহ মাত্রা এসআই পদ্ধতিতে যে 7টা মূল একক ছিল তার মধ্যে এটা একটা পড়ছে, এর একক অ্যাম্পিয়ার। এবার তড়িৎ প্রবাহ মাত্রা কি জিনিস আমরা দেখবো। এরকম একটা পরিবাহী আছে, পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিভব প্রভেদ সৃষ্টি হবে, দুই প্রান্তে যদি বিভব প্রভেদ থাকে, এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, এর মধ্যে যদি বিভব প্রভেদ থাকে তাহলে কি হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে এই দিকে হয়ে যাবে ইলেকট্রনের প্রবাহ হবে, ইলেকট্রনের প্রবাহ হবে এবং এই দিকে ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এটা কিন্তু মনে রাখার বিষয় একটা, যে যেদিকে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তার উল্টো দিক তড়িৎ প্রবাহের অভিমুখ। এবার প্রবাহ মাত্রার সংজ্ঞাটা কি হবে তাহলে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, তড়িৎ আধান প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, যে কোনো প্রস্থচ্ছেদ মানে আমি এই পরিবাহীর বরাবর যে কোনো এক জায়গায় যদি কাটি, সেখানে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে। তো কিভাবে মাপবো আমরা মোট কত আধান প্রবাহিত হচ্ছে আর মোট কত সময় ধরে প্রবাহিত হচ্ছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এক একক সময়ে কত পেয়ে যাব। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই টি। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, এখান থেকে ছোট ছোট অঙ্ক আসে। তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, মোট আধানকে আমরা টি দিয়ে ভাগ করেছি। তাহলে আই কে আমি বলেছি অ্যাম্পিয়ার, আই কে অ্যাম্পিয়ার বললাম। কিউ এর আধান আমাদের আগের ক্লাসে জানা হয়ে গেছে, এটা কুলম, কুলম। আর সময়ের একক আমরা সেকেন্ড জানি, তাহলে 1 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম বাই সেকেন্ড। বা এটাকেও যদি আমরা প্রকাশ করি ভাষায়, প্রবাহ মাত্রা ইকুয়াল টু তড়িৎ আধান বাই সময়, তাহলে ওকে ভাষায় লিখছি তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু তড়িৎ আধান, মোট তড়িৎ আধান বাই মোট সময়। এই দিয়ে আমরা যদি ভাগ করি পেয়ে যাব। এখান থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাও লিখতে পারবো। কি লিখতে পারবো, যে কোনো পরিবাহীর মধ্যে, কোনো পরিবাহীর, এক্ষেত্রে এই সংজ্ঞাটা কি চেঞ্জ করে দিচ্ছি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এখানে 1 সেকেন্ড ঠিকই আছে, যে পরিমাণ তড়িৎ আধানের জায়গায় আমরা কি করে দেব, যে পরিমাণ তড়িৎ আধানের জায়গায় আমরা করে দেব 1 কুলম তড়িৎ আধান, তড়িতাধান প্রবাহিত হলে তার প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। এই হলো, আমরা একে এইভাবে বড় হাতের এ দিয়ে প্রকাশ করব, 1 অ্যাম্পিয়ার বলে তাকে।
আর আরেকটা কি মনে রাখছি যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনের প্রবাহ হওয়ার জন্য পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার আমরা এই I ইকুয়াল টু কিউ বাই টি এবং এর আরেকটা সমীকরণ আমরা একে গুণ করে লিখতে পারি কিউ ইকুয়াল টু আই টি। এই দুটো সমীকরণ মুখস্থ করে নেবে, মেমোরাইজ করে নেবে। I ইকুয়াল টু কিউ বাই টি, কিউ ইকুয়াল টু আই বাই টি, এই দিয়ে অঙ্ক করব। দুটো অঙ্ক নিয়েছি। একটা পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত হবে। এক্ষেত্রে আমরা কাজে লাগাবো I ইকুয়াল টু কিউ বাই টি। এখানে কি কি বলা আছে তাহলে? কিউ ইকুয়াল টু বলা আছে কত? 30 কুলম্ব বলা আছে, আর টি বলা আছে 5 সেকেন্ড। তাহলে কোনো ইউনিটারি চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা একটা খুব সোজা অঙ্ক। তাহলে এই পেলাম আমরা 30 বাই 5 করলে পাবো 6, মানে I ইকুয়াল টু হয়ে যাবে 6 অ্যাম্পিয়ার। তার মানে উত্তর কি লিখবো আমরা? পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার মান 6 অ্যাম্পিয়ার। এই হয়ে গেল। এবার এখানকার যে অঙ্কটা আছে সেটা দেখো। সেক্ষেত্রে কাজে লাগাবো আমরা কিউ ইকুয়াল টু আই টি। এক্ষেত্রে বলা আছে প্রবাহ মাত্রা 4 অ্যাম্পিয়ার এবং প্রবাহের সময় 2 মিনিট। কি কি বলা আছে তাহলে? I ইকুয়াল টু বলা আছে 4 অ্যাম্পিয়ার আর t ইকুয়াল টু 2 মিনিট, অর্থাৎ 2 ইন্টু 60 ইকুয়াল টু 120 সেকেন্ড। তাহলে IT ইকুয়াল টু দাঁড়ালো 4 ইন্টু 120, পেলাম আমরা 480 কুলম্ব। এক্ষেত্রে একক হয়ে যাবে 480 কুলম্ব। তাহলে মোট কত আধান প্রবাহিত হবে? 400 কুলম্ব আধানের প্রবাহ হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা আরো বই থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে আরো অঙ্ক সলভ করতে থাকবে, তাহলে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে।